সংসদ গরম, হ্যাঁ সংসদ গরম। গতকালকে গরম করছিল হান্নান মাসুদ, আজকে ছোট মানুষের কাছে সে সময় ডিজিএফআর কাছে প্রস্তাব এসেছিল, আপনারা কি চান? মন্ত্রিত্ব চান, দেশ পরিচালনা চান, সবকিছু দেওয়া হবে, শুধু শেখ হাসিনার নীতিতে আপনারা আসেন। সেই নীতি তো ছিল ৭২-এর সংবিধান। এই সেই নীতি নিয়ে আজকে কেন এখানে এত কথা বলা হচ্ছে? আমার মনে হয় আমরা সংবিধান নিয়ে একেবারে ভাই বুকের মধ্যে মারতেছে তো। আমাদেরকে বলে দিত যে আমাদের সেদিন বালু ট্রাক সরানোর ক্ষেত্রে সংবিধানের পৃষ্ঠা আমাদেরকে খুঁজতে হতো। আরে সংবিধান যদি আমাদেরকে রক্ষা করতে পারতো, তাহলে ৭২-এর সংবিধানের আলোকে আজকে আমাদের এখানে থাকার কথা না। আমি শফিকুল ইসলাম মাসুদ, আমার এখন জেলখানায় থাকার কথা। ইয়েস, সংবিধান যদি মানতে হতো, তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে থাকার কথা না, ওনার দেশের বাইরে থাকার কথা। ইয়েস, সংবিধান মানতে হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এখন দেশের বাইরে থাকার কথা ছিল। ইয়েস। আসসালামু আলাইকুম। এক কাক মানে কাউয়া, এক কাক প্রেমে পড়ছে এক ময়ূরের। ময়ূর কিন্তু বুঝতে পারছে, কিন্তু ওদের মধ্যে কথা হয় না। যাই হোক, বহুদিন পর ওই কাক করছে কি, ময়ূরের বাসার সামনে একটা কালো গোলাপ রাইখে আসছে। ময়ূর ঘুম থেকে ওইটা ওই কালো গোলাপটা হাতে নিয়ে বুঝতে পারছে যে এটা ওই কাকেরই কাজ। কারণ দূর থেকে যে তাকে চায় মনে মনে, ময়ূর সেটা বুঝতো, কিন্তু না বুঝার ভান করত। যাই হোক, ওই ফুলটা নিয়ে কাককে খুঁজা বেড়াইতেছে বনের মধ্যে। কিছু দূর যাওয়ার পরেই দেখা, বলে যে তুমি নিশ্চয়ই এই ফুলটা আমার ঘরের সামনে রাইখে আসছো। কাক বলে হ্যাঁ। তখন ময়ূর বলতেছে, তুমি যেমন তোমার উপহারও তেমন, তুমিও কালো, দিয়েছ কালো গোলাপ। এই কথাটা শোনার পর কাক আর কোনো কথা বলে নাই। ওর চোখে পানি চলে আসছে, কিছু না বইলা উড়াল দিয়া চইলা গেছে। ময়ূর তাকায় রইছে। সপ্তাহ যায়, মাস যায়, বছর খানিক পর আবার কাকের সাথে দেখা। ময়ূর বলে, তুমি হঠাৎ গায়েব হয়ে গেলা, আর দেখা করলা না। তখন কাক বলে যে দেখো, তোমার সাথে আমার জীবনে একবারই কথা হয়েছিল, আজকে দ্বিতীয় দিন। ওই একবার যখন কথা হয়েছিল, তখনই আমি বুঝতে পারছি যে আমার বিদায় নেওয়া উচিত। ময়ূর বলে কেন? কাক বলে, আমি তোমাকে একটা কালো গোলাপ দিয়েছিলাম, আর তুমি আমাকে বলছিলা তোমার মন যেমন তোমার উপহারও তেমন, তুমিও কালো, দিয়েছ কালো গোলাপ। এই কথাতে আমি বুঝে ফেলছি তোমার মনের মধ্যে আমার অবস্থান কোন জায়গায়। আমি তোমার কথাতেই বুঝে ফেলছিলাম, যার জন্য চইলা গেছি। ময়ূর তখন বলে, চইলা গেলা কেন? ভালোবাসা জোর কইরা আদায় করতে হয়, জানো না? তুমি জোর কইরা চাইতা, আমাকে জোর কইরা নিয়ে যাইতা। তখন কাক কি জবাব দিছে সেটা মনে রাখার মতো। কাক বলছে, ফুলের বিচার যে রং দিয়ে করে, রং দিয়ে যে ফুলের বিচার করে, তার কাছে আমার কি চাওয়ার আছে? কিছুই চাওয়ার নাই। তুমি ফুলের বিচার করছো রং দিয়া, আর আমার গায়ের রং কালো, তোমার কাছে আমার কি চাওয়ার থাকতে পারে, যার জন্য চইলা গেছি। ময়ূর তখন বলে, এখনো তো ভালোবাসতে পারো, এখনো তো আমরা আগের মতো হইতে পারি। বাদ দাও পুরনো কথা, আসো আমরা নতুন করে আবার জীবন শুরু করি, আমরা একে অপরকে ভালোবাসি। কাক তখন বলে, না গো, আমার তো চোখের নেশা কেটে গেছে। কথাটা মনে রাখেন, চোখের নেশা কাইটা গেছে। কেন কাটছে? রং দিয়া বিচার করে, ফুলের বিচার করে রং দিয়া। ঠিক তেমনি এই গণভোটের বিচার করছিল আলু দিয়া, আলু। সেই কথা কি আপনি ভুইলা গেছেন? গণভোটের ব্যাপারে যেদিন বলছিল, মনে আছে? ইউনূস সরকার যখন গণভোটের কথা বলতেছিল, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী লন্ডন থেকে বলছিল গণভোটের চেয়ে ওই যে আলুর প্রজেক্ট, আলু আলু মনে আছে? আলুর ব্যবসা না আলুর প্রজেক্ট, আলুর জন্য পানি লাগবে, ওইদিকেই খরচ করা উচিত, এই টাকাটা মনে আছে আপনাদের? তার মানে কি জানেন? ময়ূরের মনের কথা আমরা বুঝতে পারি নাই। ময়ূর তো বলছেই তুমি কালো, কালো গোলাপ দিলা আমাকে। এখানেও কিন্তু ময়ূর কিন্তু আগেই বইলা দিছে তোমার গণভোট আমার কাছে আলুর মতো। কিন্তু আমরা বোকা কাক বুঝতে পারি নাই, এখন হারে হারে টের পাচ্ছি।
জনতা না ক্ষমতা? ক্ষমতাবানরা কি জনতার কথা ভুইলা যায়? ক্ষমতায় চলে গেলে ভুলতে দেওয়া যাবে না, ভুলতে দেওয়া যাবে না। দেখেন নাই গতকালকে হান্নান মাসুদ পুরা সংসদ ভবন গরম কইরা ফেলাইছে। তো যেভাবে চোখে চোখ রেখা কথা বলছে, আমার তো মনে হইতাছিল সে সংসদে না রাজুতে দাঁড়ায় কথা বলতেছে, গর্জন করতেছিল তো বাঘের মতো। চোখে আঙুল দিয়া দেখায় দিছে যে আপনারা যে ক্ষমতায় আসছেন, এই যে সংসদে বৈশা আছেন, এটা আমাদের কারণে, আমাদের জেএনজিদের কারণে, আমাদের রক্তের উপর দিয়েই আপনারা এই সংসদে বৈশা আছেন। আজকে আবার ডাক্তার শফিকুর রহমান মাসুদ, উনিও ভাই পুরা গরম করে ফেলাইছে সংসদ ভবন। কেউ শান্তিতে থাকতে পারবেন না। এই সংসদ ভবনকে পল্টন বানায় ফেলাবে, এই সংসদ ভবনকে সোহরাওয়ার্দী উদ্যান বানায় ফেলাবে। প্রতিবাদ চলতেই থাকবে। কিন্তু এই প্রতিবাদের কথা কি সরকার পক্ষের কেউ বুঝে না? নিশ্চয়ই বুঝে। দেখেন সরকার পক্ষের অনেক নেতা আছে, অনেক মন্ত্রী আছে, অনেকেই এমপি হয়েছে। আমরা কয়জনকে চিনি? চিনিই তো না অনেককে। আমরা কিন্তু চিনি সালাউদ্দিন সাহেবকে, কারণ পুরা মিডিয়া উনি একাই দখল করে রাখছে। সব সাবজেক্টেই উনি কথা বলে, আর কথা বলার অধিকার উনি রাখে। কারণ কি জানেন, এই দলের মেইন নেতাই উনি। হ্যাঁ, ওনার সাথে কেউ পারতেছে না। গত 18 মাসও কেউ পারে নাই, এখনো পারবে না। কারণ কি জানেন, সব ব্যাপারই উনি এই ব্যাপারটা দিয়ে দেয়, মানে নাক গলায়। নাক গলায় মানে না না না। গত 18 মাসে ওই যে সংস্কার কমিটি বসছিল না সংস্কার করার জন্য, তখনও এইটা না ওইটা না, এখনো কিন্তু ওই নার মধ্যে আছে। কারণ কি? আসেন কারণটা বাইর করি। কারণ দুইটা হইতে পারে। একটা নিয়ে প্রথম আলোচনা করি, মানে প্রথমটা হইল, দেখেন ওনাদের উপরে কে অত্যাচার করছে সবচেয়ে বেশি? গত 16 বছর বিএনপির উপরে যে জুলুমটা হয়েছে কারা করছে? শেখ হাসিনা, আওয়ামী লীগ, তারা করছে। এখন তাদেরকে যদি আপনি সাইজ করতে চান, হ্যাঁ, তাদেরকে সাইজ করতে চাইলে এই সংবিধানটা লাগবেই। এই সংবিধান ছাড়া তো আপনি সাইজ করতে পারবেন না। এই সংবিধান দিয়েই কিন্তু বিএনপিকে 16 বছর সাইজ করছে। ওনাদের ঘরের সামনে সাবেক প্রধানমন্ত্রীর ঘরের সামনে বালুর ট্রাক খাড়া করে দিছে। এই সংবিধান মাইনা ওনার বাসার টেলিফোন লাইন, বিদ্যুৎ লাইন, গ্যাসের লাইন, প্রধানমন্ত্রীর বাসার গ্যাসের লাইন, বিদ্যুৎ লাইন কাইটা দেয়, টেলিফোন লাইন কাইটা দেয়। এরকম শুনছেন কোথাও? শুনেন নাই। প্রধানমন্ত্রীকে ঘর থেকে টাইনা বাইর করে নিয়ে যায় এক কাপড়ে। কেন? এই সংবিধানের মধ্যে দিয়েই তো করছে। এই সংবিধানে সমস্ত ক্ষমতা দিয়ে রাখছে একজন প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী যা ইচ্ছা তাই করতে পারবে। ধরেন দুদকের মধ্যে একজন মহাপরিচালক নিয়োগ করব। এটা কে করবে? এর জন্য এই সংস্কারের মধ্যে ঠিক করে দিছে, কমিশন গঠন করে দিয়ে গেছে। ওখানে 7-8 জন মিলা সিদ্ধান্ত নিবে এই দুদকের মহাপরিচালক কে হবে। কারণ দলের পক্ষে থেকে যদি দেওয়া হয়, তাহলে তো ভাই দলের পক্ষের যারা ক্রিমিনাল তাদেরকে তো ওই দুদক ধরবে না। এটা তো অতীতে আমরা দেখে আসছি। যার জন্য সংস্কার কইরা এই নিয়ম পরিবর্তন করা হয়েছে। কিন্তু বিএনপি বলে না, আমরা এটা মানি না। দেখছেন এই ব্যাপারটা কেন মানবে না? ভয় কিসের? এই ব্যাপারটা মানলে জনগণের কোনো ক্ষতি হবে না। যেমন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ করবে, এটার সিদ্ধান্ত কে নিবে? এটা সিদ্ধান্ত নেবার জন্য বিচারপতিদের নিয়ে একটা কমিশন গঠন করা হয়েছে, উনি সিদ্ধান্ত নিবে। কিন্তু না, আমি এটা মানি না। কারণ আমি প্রধানমন্ত্রী হয়ে যদি একজন বিচারপতি নিয়োগ করি, তাহলে তো ভাই উনি বিএনপির পক্ষের যারা আছে, বিএনপির সাথে যারা জড়িত, তাদেরকে এক চোখে দেখবে, অন্য চোখে দেখবে। এখানে তো ভাই নিরপেক্ষ একজন মানুষ আসা উচিত। একজন বিচারপতি নিয়োগ হবে একেবারেই নিরপেক্ষ জায়গা থেকে। এইটাই সংস্কার করছে ডক্টর ইউনূস, কিন্তু সেটাও মানি না। এই যে মানি না বলতেছে, কেন বলতেছে? ওই একটাই কারণে, এই সংবিধান রাখতে হবে। এই সংবিধানে থাইকেই সাইজ করতে পারবে আওয়ামী লীগকে। কেন বারবার বলতেছি বিএনপি আওয়ামী লীগকে সাইজ করতে চায়? এই জন্য বলতেছি, শেখ হাসিনার ভয়েস শুনলাম, এই কিছুক্ষণ আগেও শুনলাম, উনি বলতেছে নির্বাচনের আগে আমার লোকদের হাতে পায়ে ধরছে এই বিএনপি, এখন ক্ষমতায় যায় আমার লোকজনদের চিনে না। বুঝছেন ব্যাপারটা? কথাটা কিন্তু সত্যি। আবার এদিকে দেখেন, এই সংসদে দাঁড়ায়া সালাউদ্দিন সাহেব কিন্তু বারবার উচ্চারণ করছে স্বৈরা শাসক।
হ্যাঁ, ওই যে 16 বছর শাসন আমলটাকে স্বৈরা শাসক আমল বলছে, আয়না ঘরের কথা বলছে, গুমের কথা বলছে, গোপন হত্যার কথা বলছে, সব কথাই তো বলছে। তার মানে উদ্দেশ্যটা বুঝাই যাচ্ছে কোনোভাবেই আওয়ামী লীগকে ভিড়তে দিবে না যতদিন ওনারা ক্ষমতায় আছে। কেন দিবে না? সোজা অঙ্ক, খাপ একটা তলোয়ার দুইটা। তলোয়ার দুইটা কি? দুটোটা তলোয়ার হচ্ছে স্বাধীনতার ঘোষক, আর স্বাধীনতার খাপ হইল একটা। এক খাপের মধ্যে তো আর দুই তলোয়ার ঢুকানো যাবে না, যার জন্য এক খাপকে যতটা দূরে রাখা যায়, মানে দিল্লিতে রাখা যায়। আর দিল্লির সবচেয়ে পছন্দের সংবিধান আমাদের 72-এর সংবিধান, সবচেয়ে পছন্দের সংবিধান দিল্লির। আবার সবচেয়ে বেশি পছন্দের সংবিধান কার? আমাদের বিএনপির। কারণ এই সংবিধানের মধ্যে থাকলেই কঠিনভাবে সাইজ করতে পারবে আওয়ামী লীগকে। এইটাই হইতে পারে 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ সেটা বলি, সেটা এরকম কিছু হইতে পারে। একটা গুজব ছড়ায় গেছিল না যে সমঝোতা কইরা উনি লন্ডন থেকে বাংলাদেশে আসছে, এরকম একটা গুজব ছড়ায় গেছে। আনন্দবাজার পত্রিকায় 3টা সাবজেক্ট তুলে ধরছে। ওই সাবজেক্টের মধ্যে কি ছিল? জুলাই গণ অভ্যুত্থানের এরা যেন মাথা চাড়া দিয়া না উঠতে পারে। 2 নম্বরটা ছিল আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে জেল থেকে বাইর করতে হবে। 3 নম্বরটা ছিল আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে। এইসব গুজব তো আমরা শুনতেছিলাম। এখন কথা হচ্ছে, গুজব না মনে কইরা যদি সত্য মনে করি, হ্যাঁ, যদি সত্য মনে করি, তাহলে তো ভাই বিরাট বিপদ না? আমি কথা দিয়ে আসলাম, এখন আমি কথা যদি না রাখি, কথা তো রাখতেই হবে। যার জন্য জুলাই সনদকে স্বীকৃতি দিতে চাচ্ছে না, বৈধতা দিতে চাচ্ছে না, কারণ আমি তো কথা দিয়ে আসছি। কিন্তু না, ওই 2 নম্বরটা ভাইঙ্গা বলি। 2 নম্বরটা কি জানেন? ওনারাই চাচ্ছে, সরকার নিজেই চাচ্ছে আন্দোলন করো, সংসদ আরো গরম করো, সংসদকে শাহবাগ বানায় ফেলাও, সংসদকে সরোয়ার্দী উদ্যান বানায় ফেলাও, এবং তোমরা নিজেরাও মাঠে নামো। অলরেডি নামাও শুরু হয়ে গেছে। সাদেক কায়ুম ভাই কঠিন একটা স্ট্যাটাস দিছে যে এই জুলাই সনদ নিয়ে যদি ভাই এদিক সেদিক করেন তাহলে আমরা মাঠে নামতে বাধ্য হব। হুমকি একটা দিছে কিন্তু ভাই, আরো সবাই মাঠে নেমে গেছে অলরেডি ভাই, রাস্তায় নামছে, শাহবাগের মধ্যে আন্দোলন হইতেছে। আর আমি যেটা বলতে চাইতেছি, সরকারই মাঠে নামাচ্ছে, সরকার নিজেই চাইতেছে ভাই তোমরা মাঠে নামো, সব দিকে গরম করে ফেলাও। তাহলে তো আমি বলতে পারবো ও ভাই কথা দিছিলাম, কথা রাখতে পারলাম না। এই যে আমি খলিল সাহেবকে পাঠাচ্ছি আপনার কাছে, ওনার সঙ্গে বসা একটা সিদ্ধান্ত নেন। আমার সংসদ তো ভাই গরম করে ফেলাইলো, এদিক দিয়ে রাস্তাঘাট সব বন্ধ করে দিল, আবার আন্দোলন শুরু হয়ে গেছে। আমি কিন্তু মাইনা নিতেছি, মানে বিএনপি কি এরকম কিছু দেখাইতে চাইতেছে? ভাই কথা দিছিলাম কিন্তু কথা রাখতে পারলাম না। কেন রাখতে পারলাম না? এই যে আমার দেশের অবস্থা ভালো না, দেশের জনগণ খেইপা গেছে, জনগণকে তো আমি শান্ত করতে পারতাছি না। এই অজুহাতটা দেখাইবার জন্যই কি ওনারা এই ব্যবহার করতেছে? কারণ ওনারা কি নিজেরা বুঝে না যে ওনারা এই নির্বাচন করতে পারছে, মায়ের জানাজা পড়তে পারছে, মায়ের পাশে আসতে পারছে, আজকে যে দেশের প্রধানমন্ত্রী হইতে পারছে, এর পিছনে এই জেএনজি ছিল তো ভাই, এই জওয়ানরা ছিল, এই যুবকরা ছিল। ওনারা কি এটা ভুইলা যেতে পারে? না, ভুইলা যাইতে পারে না। আসলে ফাটা বাঁশের মধ্যে আটকা গেলে যেটা হয়, আমার মনে হয় সেইটাই হয়েছে। একটু আটকা গেছে, আটকা যায় বাইরে হওয়ার রাস্তা খুঁজতেছে। আন্দোলন হইলেই রাস্তাটা খুইলা যায়। হ্যাঁ, আন্দোলন হইলেই বুঝাইতে পারবে সরি পারলাম না, মাইনা নিলাম। হ্যাঁ ভাই, মাইনা নিবে, মাইনা নিবে, কারণ মাইনা না নিলে যে কি হয় সেটা তো সবাই জানে। জানে না? ক্ষমতা সবসময় হার মানে জনতার কাছে। ইতিহাস কি বলে? ক্ষমতা সবসময় হার মানে জনতার কাছে। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।